গৌতমবাবু, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে আপনাকে স্বাগত। ধন্যবাদ, নমস্কার। আহ, এই বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিষয়ে এবং বর্তমানে যে অবস্থা বাংলাদেশে, এটা এই প্রেক্ষিতে আপনার কি বিশ্লেষণ এবং একটু বিস্তারিতভাবে যদি জানান। প্রথমত 5ই আগস্টে যেটা এক ধরনের ছাত্রদের অভ্যুত্থান এবং কিছু জনতার একাংশের সমর্থনে যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হলো, তারপরে একটা অন্তর্বর্তী সরকার বলে বলা হলো গঠিত হয়েছে নোবেলের শান্তি পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। কিন্তু আমরা এই কদিনে 100 দিন প্রায় পেরিয়ে গেছে, তাতে আমরা লক্ষ্য করে দেখছি যে এই সরকার স্থিতিশীল হতে পারেনি। সরকারের মধ্যে পারস্পরিক টানাপোড়েন চলছে এবং মনে হচ্ছে দেখে যেন এই একটা সরকারকে কি চালাচ্ছেন সেটা স্পষ্ট নয়। আর মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে যে সমস্ত কথা বলছেন সেগুলো প্রকৃতপক্ষেই রাষ্ট্রনেতার মতো হয়তো বলছেন, কিন্তু ঘটনা যা ঘটছে তার সঙ্গে তার কথার সঙ্গে কাজে কোনো মিল দেখা যাচ্ছে না। ফলে যেটা মনে হচ্ছে যে ডক্টর ইউনূস তিনি হয়তো কেবলমাত্র প্রধান উপদেষ্টার পদ অলংকৃত করছেন, কিন্তু নেপথ্য থেকে কেউ ঘটি সাজাচ্ছেন বা ঘটি চালাচ্ছেন। এবং আমাদের এখন পর্যন্ত অভিজ্ঞতায় বলে মূলত আমরা দেখছি শেখ হাসিনার সময় যে চরমপন্থী, উগ্রপন্থী, বিশেষ করে যেগুলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ইসলামিক সংগঠন, তাদের শাখা প্রশাখা বাংলাদেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে এবং বিস্তার লাভ করছে। এদের অনেকের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার ব্যবস্থা নিয়েছিলেন এবং তাদের অনেকেই জেলে কারাবন্দী ছিলেন। এদের সকলকেই জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যেখানে অস্ত্রাগার থাকে সে অস্ত্রাগার লুট করা হয়েছে। খোদ প্রধানমন্ত্রীর বাসভবনে কিছু স্বয়ংক্রিয় এবং অত্যন্ত আধুনিক মানের অস্ত্র থাকতো, সেগুলো লোপাট হয়ে গিয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ, তারাও অসহায় বোধ করছেন, তাদেরকেও আক্রমণের শিকার হতে হচ্ছে। ফলে এই অবস্থায় যেটা দেখা গেছে, সাধারণত বাংলাদেশে যখনই কোনো দক্ষিণপন্থী এবং এই ধরনের চরমপন্থা মাথাচাড়া দেয়, তাদের প্রথম কিন্তু আক্রমণের লক্ষ্য হয়ে দাঁড়ায় সংখ্যালঘু এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়। বাংলাদেশের দীর্ঘ ধারাবাহিকতায় যাত্রার পথে হিন্দুদের সংখ্যা কমছে, কমতে কমতে প্রায় 8% এসছে। এর ফলেও এখন যেটা তাদের সমস্ত যে বাস্তব যে সমস্যা, সেই সমস্যাগুলো কি? সমস্যাগুলো যে মূল্যবৃদ্ধি, সমস্যাগুলো যে বেকারিত্ব, আর্থিক সংকট, রোজগার না থাকা, কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে তারা এখন ভারত বিরোধী জিগির এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু করে গোটা ব্যাপারটাকে তারা দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছেন। যেভাবে চলছে এটা ভারতের নিরাপত্তার পক্ষে অত্যন্ত একটি উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে যে কোনো ভাবেই হোক বাংলাদেশ সরকারে যারাই থাকুন, তাদের এই ব্যাপারে দায়িত্ব নিয়ে মানে তাদের প্রকৃত শাসন ব্যবস্থা চালু করা। কারণ গণতন্ত্রের নিয়ম হলো যে 3টি গণতান্ত্রিক প্রতিষ্ঠান যদি এখানে না থাকে তাহলে সেটাকে গণতন্ত্র বলা হয় না। তার একটি হলো প্রশাসক বা এক্সিকিউটিভ, একটি হলো বিচার ব্যবস্থা, আর তৃতীয়টি হলো সংসদ বা পার্লামেন্ট। এই মুহূর্তে পার্লামেন্ট তারা ভেঙে দিয়েছেন, ফলে গণতন্ত্রের একটি স্তম্ভ নেই সেখানে। সুতরাং এটাকে সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বলেই করা যায় না, যার লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি। আর বাংলাদেশে অদ্ভুত পরিস্থিতি ঘটেছে, যে পরিস্থিতিটা হলো অনেকটা, আমি অনেক জায়গাতেই বলছি যে সুকুমার রায় যেসব আজব প্রাণীর কল্পনা করেছিলেন, বক এবং কচ্ছপ মিলিয়ে বকচ্ছপ, হাঁস এবং জারু সঙ্গে মিলিয়ে হাঁস জারু, বাংলাদেশের প্রশাসনকে এখন অনেকটা সেই ধরনের দেখতে লাগছে। কারণ আমি বলবো যে দেশে সংবিধান, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে, অথচ সেখানে সংবিধান রয়েছে। এই সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার করা যাবে না, এবং কেয়ারটেকার সরকার যিনি করবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অথচ একটি কেয়ারটেকার অন্তর্বর্তী সরকার বলে বলা হচ্ছে। সেটা আমি এটাকে সরকার বলি না, আমি বলছি এটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা। ফলে যতদিন না দ্রুত সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ততদিন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব নয়।
গৌতমবাবু, আপনি নির্বাচনের কথা বললেন। সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন বা কি মনে হয়? আপনি দীর্ঘদিন ধরে আ আ সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং বাংলাদেশে বহুবার গেছেন আপনি এবং সামগ্রিক যে পরিস্থিতি অতীতের সাথে এবং বর্তমান সময়ের সাথে কোনো ধরনের কি পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা? তুলনামূলক ফারাক কি? বিশেষ করে যেই প্রশ্নটা বেশি করে দাঁড়াচ্ছে যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আ ক কবে নাগাদ বা কবে হতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি যেটা বলবো, যদি অতীতে শেখ হাসিনার সময় নির্বাচনে যদি কারচুপি হয়ে থাকে বা অবৈধভাবে তারা নির্বাচিত হয়ে থাকেন, তাহলে বর্তমান সরকারের উচিত একটা নির্বাচিত সরকারকে সঠিক এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিয়ে আসা। তাহলেই প্রমাণিত হবে যে সেটা শেখ হাসিনার তুলনায় কতটা গণতান্ত্রিক। দুই, মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত আমি লক্ষ্য করেছি তিনি 4 জায়গায় 4 রকম সাক্ষাৎকার দিয়েছেন। এক জায়গায় ভারতীয় সাংবাদিকরা যখন গেছে তাদের তিনি বলেছেন, আমরা যে সংস্কার করতে চাইছি সংস্কারের পরেই নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ আমাকে ক্ষমতায় বসিয়েছে, মানুষ যতদিন চাইবেন ততদিন আমি থাকবো। উনি বাংলাদেশের এক প্রথিতযশা সম্পাদককে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন 2026-এর আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই নির্বাচন। আল জাজিরাকে একটি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে বলেছেন 4 বছরের আগে কোনো সম্ভাবনা নেই। মানে ইউনূসের কোন বক্তব্যটা সঠিক, মানে উনি তো নিজেই আমার মনে হচ্ছে বিভ্রান্ত, অথবা অথবা হয়তো এই সন্দেহটা তৈরি হচ্ছে যে তিনি কি আদৌ নির্বাচন চান, নাকি কোনো তিনি একটা ব্যবস্থাপনা করতে চাইছেন যাতে তিনি স্থায়ীভাবে ক্ষমতায় থেকে যেতে পারেন। তবে এই ক্ষমতা ছেড়ে দেবেন কবে, এ কথাটা মুখে উনি যেভাবেই বলুন, ওনার কাজের লক্ষণে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। গৌতমবাবু, আরেকটা বিষয়, এই বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই আ অ্যা এই অবস্থাতে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অগ্রগতি, সামগ্রিক অগ্রগতির ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? বাংলাদেশের যে সামগ্রিক অগ্রগতির তার ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে শেখ হাসিনার সময় বাংলাদেশ একটা আর্থিক বিকাশের পথে চলছিল। বিশ্বের অন্যতম দ্রুততম আর্থিক বিকাশের একটি রাষ্ট্র বলে পরিচিত হয়েছিল। এমনকি তারা যে স্বল্প আয়ের দেশ ছিল, সেখান থেকে শেখ হাসিনার সময় রাষ্ট্রসংঘ তাদের স্বীকৃতি দিয়েছিলেন যে তারা এবার উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে পারেন, যে সময়সীমাটা 2026। তো আমি এটা পরিষ্কার বুঝতে পারছি, এই বর্তমান যে শেখ হাসিনা সরকারের যেভাবেই হোক যে পতন ঘটানোর পর বাংলাদেশের আর্থিক অবস্থা কার্যত ভেঙে গেছে, এবং ভেঙে পড়ার কারণে তারা এখন সম্পূর্ণ দোষটা চাপাচ্ছেন শেখ হাসিনার উপরে। শেখ হাসিনা দেশ থেকে সমস্ত টাকা বিদেশে পাচার করে দিয়েছেন, সেই জন্য দেশে কোনো টাকা, আমাদের সম্পদ নাই। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি রক্ষা করার, রোধ করার জন্য পদক্ষেপ নেওয়া সেটা তো নিচ্ছেন না। এবং এই যে রপ্তানি যে বাড়লে দেশের আয় বাড়ে, ওখানকার সমস্ত রেডিমেড গার্মেন্ট কারখানাগুলো বিক্ষোভের দরুন বন্ধ হয়ে আছে এবং সবে অল্প অল্প চালু হয়েছে। তাদের একটা বড় ফরেন এক্সচেঞ্জ আর্নিং এর ব্যবস্থা ছিল, সূত্র ছিল এই গার্মেন্টস, সেটাতে এখনো তারা শুরু করতে পারেনি। এমনকি আইএমএফ অতি সম্প্রতি ভবিষ্যৎবাণী করেছে, যেটা ফোরকাস্ট বলে সেটা করেছে, যে তাদের বিকাশ দর আরো নেমে আসবে। ফলে বাংলাদেশ একটা প্রবল আর্থিক চাপের মধ্যে পড়তে চলেছে বা পড়েছে, এবং সেটা আরো গভীরতর সংকট হবে। তখন তারা বিশ্বের বিভিন্ন ধনী দেশের থেকে ঋণ নেওয়ার চেষ্টা করবেন এবং ঋণের জালে জড়িয়ে যাবেন, এবং সেই ঋণ বাংলাদেশের মানুষের উপর মাথাপিছু ঋণের বোঝা অনেক বাড়বে। তাতে প্রায় দেশটির মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো একটি অবস্থা তৈরি হতে পারে। ফলে আমি এই মুহূর্তে এখনো পর্যন্ত ইউনূস সরকার 100 দিনের মধ্যে এমন কোনো পদক্ষেপ নেননি যেটা উল্লেখ করা যায় যে দেশের অর্থনীতির চাকাকে তিনি ঊর্ধ্বমুখী করতে পারেন। আর অর্থনীতি যদি চাঙ্গা না হয়, তাহলে সে দেশে জঙ্গিবাদ আরো বেড়ে যাবে, আরো বাড়বে, এবং যেটা ভারতের পক্ষে খুব চিন্তার বিষয়। গৌতমবাবু, শেষ প্রশ্ন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে এটা মানতেই হবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু কেবলমাত্র যে বিএনপি, জামায়াত বা ছাত্র এদেরই ক্ষোভ ছিল তা নয়।
আমি কিন্তু বাংলাদেশে গিয়ে দেখে এসেছিলাম, এমনকি আওয়ামী লীগ সমর্থক তাদের মধ্যেও সরকারের কাজকর্ম নিয়ে অনেক ক্ষোভ ছিল, যে কারণে এই আন্দোলনটা সফল হয়েছিল। কারণ তারাও ভেবেছিলেন যে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত, কিন্তু এই শিক্ষাটা দেওয়ার পরে তারা এইবারে বুঝতে পারছেন হয়তো কিছু ভুল হয়ে গিয়েছে, আমাদের মনে হয় না যে অতটা করা উচিত ছিল। ফলে আমি এই মুহূর্তে বলবো না যে আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে এখন বাংলাদেশে ফিরে আসবে ক্ষমতায়, কিন্তু অতীত ইতিহাস বলে যে প্রথমে বিএনপির নেতৃত্বে খালেদা জিয়া ফিরে এলো, শেষ পর্যন্ত হাসিনাই ফিরে এসেছিলেন এবং নির্বাচনের মাধ্যমেই ফিরে এসেছিলেন। যখন কেয়ারটেকার সরকার ছিল তারই অধীনে নির্বাচনে থেকে কিনা জয়ী হয়ে এসেছিলেন। রাজনীতিতে কখনোই কোনো দলকে নিশ্চিহ্ন বলে শেষ করে দেওয়া যায় না। যেমন এক সময় মনে হতো বিএনপি নামক দলটির প্রায় অস্তিত্ব শেষ, আজকে তারা প্রায় ক্ষমতার মুখোমুখি। এমনকি ভবিষ্যতে হতেই পারে কোনো একদিন বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগ আর বিএনপির মধ্যেই আবর্তিত হয়ে থাকে। এখানে তৃতীয় শক্তির কোনো স্থান নেই বলে আমি মনে করি। গৌতম বাবু, অনেক অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও আপনি হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালকে সময় দিলেন। অনেক অনেক ধন্যবাদ গৌতম বাবু। ধন্যবাদ, ধন্যবাদ আপনার